অনেক পুরনো কথা। কোনো এক দূরবর্তী গ্রামে এক বৃদ্ধা মহিলা তার খারাপ ভাগ্য আর এক যুবক ছেলের সাথে বসবাস করত। সেই গ্রামের গুলিগুলো সংকীর্ণ ছিল এবং মানুষের মন হয়তো তার চেয়েও বেশি সংকীর্ণ ছিল, যেখানে দারিদ্র্যকে এক অপরাধ বলে মনে করা হতো। সেই মহিলার নাম ছিল বানো, কিন্তু পুরো এলাকায় সবাই তাকে অসহায় বানো বলে ডাকত। তার ছেলে সাদিক দেখতে সুঠাম দেহের অধিকারী এবং উচ্চ মনোবলের এক তাগড়া যুবক ছিল, কিন্তু তার চোখে সবসময় এক অদ্ভুত অস্থিরতা চেয়ে থাকত। সে প্রায়ই গ্রামের উঁচু পাহাড়ে গিয়ে বসে থাকত এবং দূরের দিগন্তের দিকে তাকিয়ে থাকত, যেখানে সূর্য ডোবার সময় আকাশকে লাল করে দিত। তার মনে শুধু একটাই যুদ্ধ চলতে থাকত, তার পুরো জীবন কি এভাবেই চরম দারিদ্র্যের ধুলো মেখেই কেটে যাবে? তার মাকে একে সারা জীবন ছেঁড়া আঁচল আর শুকনো রুটি খেয়েই দিন কাটাতে হবে? সেদিন বাতাসে এক অদ্ভুত তীক্ষ্ণতা ছিল, যেন কোনো বড় ঝড় আসতে চলেছে। বানো তার ভাঙা চারপায়ায় বসে পুরনো কাপড়ে তালি লাগাচ্ছিল। তার আঙুলগুলো কাঁপছিল এবং সুই বারবার তার আঙুলের ডগায় ফুটে যাচ্ছিল, কিন্তু সে উফ পর্যন্ত করল না। সাদিক বাড়ির উঠোনে দাঁড়িয়ে তার কুড়ালের ধার বাড়াচ্ছিল। পাথরের ওপর লোহা ঘষার শব্দ পুরো নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। হঠাৎ সাদিক থামল। সে তার মায়ের দিকে তাকাল। বানোর চেহারায় বলিরেখার এক জাল ছিল, যা প্রতিটি পার হওয়া বছরের সাথে সাথে গভীর হয়ে যাচ্ছিল। সাদিকের বুকে এক মোচড় দিয়ে উঠল। সে ভাবল, এই হাতগুলো যারা আমাকে বড় করার জন্য জাঁতা কল পিষেছে, আজ এক দানার জন্য তরসাচ্ছে। সাদিক দ্রুত পায়ে তার মায়ের কাছে গেল এবং তার পায়ের কাছে বসে পড়ল। বানো চমকে উঠে তার দিকে তাকাল। তার মমতায় ভরা চোখে এক ধরনের ভয় ঢুকে গেল। আজ সাদিকের মনে কোনো বড় সিদ্ধান্ত দানা বাঁধছে। সাদিক তার হাত ধরে নিল, সেই হাত যা পরিশ্রম করে শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু সাদিকের জন্য তা দুনিয়ার সবচেয়ে মখমলের বিছানার চেয়েও বেশি শান্তি দেওয়ার মতো ছিল। সাদিক ভারী গলায় বলল, আম্মা, আমি কাল শহরে যাচ্ছি। শুনেছি সেখানকার মানুষ পাথরকেও সোনা বানিয়ে দেয়। আমি সেখানে পরিশ্রম করব, প্রচুর রোজগার করব, আর তারপর দেখো, তুমি এই ভাঙা কুড়ে ঘরে নয়, বরং শ্বেত পাথরের প্রাসাদে থাকবে। বানর হৃদয়ে যেন ধক করে উঠল। সে দেখল যে সাদিকের চোখে এক অদ্ভুত উন্মাদনা ছিল, সেই উন্মাদনা যা মানুষকে হয়তো আকাশ পর্যন্ত নিয়ে যায় অথবা মাটিতে আছড়ে ফেলে। বানো দীর্ঘ এক শীতল দীর্ঘশ্বাস ছাড়ল এবং সাদিকের মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, সম্পদ তো আসা যাওয়ার জিনিস, কিন্তু মনুষ্যত্ব এবং হালাল রোজগারই হলো আসল শক্তি। তুই যা, কিন্তু মনে রাখিস তোর মায়ের দোয়া তোর সাথে আছে। সাদিকের মনে হলো যেন সে খুব বড় কোনো বোঝা নিজের কাঁধ থেকে নামিয়ে দিয়েছে। কিন্তু সে কি জানত যে শহরের চাকচিক্যের পেছনে কতটা গভীর খাদ লুকিয়ে থাকে? সারা রাত সাদিকের ঘুম এলো না। সে এপাশ ওপাশ করতে থাকল। তার মাথায় কখনো নিজের দারিদ্র্যের ছবি আসত, তো কখনো শহরের চমৎকার বাজারের স্বপ্ন। সে নিজেকে প্রশ্ন করল, তারপর সাথে সাথেই নিজের সংকল্পকে মজবুত করল। সকালের সূর্য তখনও ওঠেনি। পাখিরা কিচিরমিচির করতে শুরুই করেছিল যে সাদিক তার ছোট্ট পোঁটলা বাঁধল। বানো তাকে রাস্তার জন্য দুটো শুকনো রুটি আর সামান্য একটু গুড় দিল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সে বারবার সেগুলো তার ছেঁড়া ওড়না দিয়ে মুছে নিচ্ছিল, যাতে সাদিক দুর্বল না পড়ে যায়। সাদিক তার মায়ের পা ছুল। বানো তাকে বুকে জড়িয়ে নিল। সেই মুহূর্তটা এমন ছিল যেন সময় থমকে গেছে। সাদিক ঘুরল এবং দ্রুত গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে লাগল। সে পিছন ফিরে তাকাল না, কারণ তার ভয় ছিল যদি সে তার মায়ের ওই ভেজা চোখগুলো দ্বিতীয়বার দেখে নেয় তবে তার পা টলে যাবে। কিন্তু বানো সেখানেই বর্জায় দাঁড়িয়ে রইল, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সাদিকের ছায়া ধুলোর মেঘে মিলিয়ে গেল। রাস্তা কঠিন ছিল, পাহাড়, ঘন জঙ্গল এবং ঝলসে দেওয়া রোদ। সাদিক চলতেই থাকল। ক্ষুধা ও তৃষ্ণায় তার বেহাল দশা ছিল, কিন্তু মায়ের সেই কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। চলতে চলতে সে একটি ঘন গাছের নিচে জিরিয়ে নিতে বসল। তখনই সে কাছের ঝোপঝাড়ে কিছু খসখস শব্দ অনুভব করল। তার ক্ষিপ্রতা কাজ করল এবং সে সাথে সাথেই নিজের কুড়াল হাতে নিয়ে নিল। বাইরে এক মাঝবয়সী লোক বেরিয়ে এলো, যার কাপড় দামি ছিল কিন্তু ছেঁড়া ছিল, এবং তার চেহারায় ভয়ের ঢেউ দৌড়াচ্ছিল। সেই লোকটি হাঁপাচ্ছিল। সাদিক তাকে সাহায্য করল এবং নিজের পোটলা থেকে জলের পাত্র বের করে তাকে পান করালো। লোকটির ধরে প্রাণ ফিরে এলো। সে সাদিককে মনোযোগ দিয়ে দেখল, এক সহজ সরল গ্রামের ছেলে যার চোখে সততার চমক ছিল। সেই আগন্তুক জানালো যে সে শহরের এক বড় ব্যবসায়ী,
যাকে ডাকাতরা লুট করেছে এবং তার সঙ্গীদের মেরে ফেলেছে। সাদিকের মন গলে গেল। সে নিজের খাবারও সেই লোকটির সাথে ভাগ করে নিল। সেই মুহূর্তে সে এটা ভাবল না যে সে নিজেই ক্ষুধার্ত। তার শুধু মায়ের শিক্ষা মনে ছিল, মুসাফির এবং অসহায়কে সাহায্য করা সবচেয়ে বড় ইবাদাত। সেই ব্যবসায়ী হাসি মুখে বলল, যুবক, তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ। এই শহরে যেখানে মানুষ একে অপরের গলা কাটে, সেখানে তোমার ভদ্রতা দেখে আমি অবাকও হচ্ছি, আবার আনন্দিতও হচ্ছি। আমার সাথে শহরে চলো, আমি তোমাকে আমার প্রাসাদে আশ্রয় দেব এবং কাজও শেখাব। সাদিকের মনে হলো যেন তার দোয়া কবুল হয়ে গেছে। সে কি জানত যে এটাই সেই মোড় যেখান থেকে তার ভাগ্য মোড় নিতে চলেছে? শহরের উঁচু দেওয়াল এখন সামনে ছিল। সাদিক গভীর শ্বাস নিল। তার হৃদস্পন্দন দ্রুত ছিল। শহরের কোলাহল, ঘোড়ার খুরের শব্দ এবং মানুষের ভিড় দেখে সে যেন চক্কর খেয়ে গেল। তার নিজের গ্রাম, সেই শান্ত গলিগুলো এবং মায়ের ঘুমপাড়ানি গানের কথা মনে পড়তে লাগল। কিন্তু এখন পিছিয়ে আসার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। সে এমন এক দুনিয়ায় পা রাখতে চলেছিল যেখানে ষড়যন্ত্র ছায়ার মতো সাথে সাথে চলত। সাদিক তার হাতে বাঁধা সেই ছোট্ট তাবিজটা ছুল, যা তার মা আসার সময় তাকে দিয়েছিল। তার মনে হলো যেন বানও তার পাশেই দাঁড়িয়ে আছে এবং বলছে, ভয় পেও না বাবা, শুধু সোজা রাস্তায় চলবে। এবং এই আশাতেই সাদিক শহরের ভারী দরজার ভেতরে প্রবেশ করল। শহরের উঁচু দেওয়ালের ভেতরে পা রাখতেই সাদিকের মনে হলো যেন সে অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে, যেখানে গ্রামে সূর্যের প্রথম কিরণের সাথে পাখিদের কিচিরমিচির শোনা যেত। সেখানে এখানে ঘোড়ার খুরের শব্দ, ক্রেতাদের কোলাহল এবং ব্যবসায়ীদের উঁচু আওয়াজ তার কান অবশ করে দিয়েছিল। সেই ব্যবসায়ী, যার নাম শেঠ উসমান ছিল, সাদিককে নিজের বিলাসবহুল প্রাসাদে নিয়ে গেল। সাদিক তার পুরো জীবনে এত বড় ইমারত দেখেনি। শ্বেতপাথরের মেঝে এতটাই চকচকে ছিল যে সাদিকের সেগুলোতে পা রাখতে গিয়েও ভয় লাগছিল যে কোথাও তার ধুলোমাখা পা এই সৌন্দর্যকে নোংরা না করে দেয়। উসমান তাকে তার গুদামের তত্ত্বাবধায়ক বানিয়ে দিল। সাদিক দিন রাত এক করে ফেলল। সে সকালে সূর্য ওঠার আগেই জেগে উঠত এবং গভীর রাত পর্যন্ত হিসেব নিকেশের কাগজপত্রের মাঝে জড়িয়ে পড়ত। তার কাজে এমন নিখুঁত ভাব ছিল এবং তার কথায় এমন সত্যতা ছিল যে ধীরে ধীরে শেঠ উসমানের বিশ্বাস তার উপর অটুট হয়ে গেল। কিন্তু শহরের বাতাসে কেবল সুগন্ধ ছিল না, এর মধ্যে ঈর্ষার বিষও মিশেছিল। প্রাসাদের পুরনো চাকর এবং কেরানিরা সাদিকের উন্নতি দেখে ভেতরে ভেতরে জ্বলতে শুরু করেছিল। তারা ভাবত, কালকের আশায় গণ্ডগ্রামের ছেলে আজ শেঠের ডান হাত কিভাবে হয়ে গেল। সাদিক কখনো এসব কথার দিকে মনোযোগ দেয়নি। তার লক্ষ্য পরিষ্কার ছিল, টাকা রোজগার করা এবং তার মাকে এই অপমানজনক দারিদ্র্য থেকে বের করে আনা। প্রতি মাসে সে তার বেতনের একটি বড় অংশ এক বিশ্বস্ত মুসাফিরের হাতে গ্রামে পাঠিয়ে দিত। সে চিঠিতে লিখত, আম্মা, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমি তোমাকে নিতে আসব। কিন্তু সে এটা দেখতে পেত না যে ওই টাকাগুলো পেয়ে বানর চোখে চমক নয়, বরং একাকিত্বের কষ্ট আরও গভীর হয়ে যেত। সে ওই টাকাগুলোকে চুমু খেত এবং বালিশের নিচে রেখে দিত, যেন সেগুলোর মধ্যে সাদিকের সুগন্ধ জড়িয়ে আছে। একদিন শেঠ উসমান সাদিককে নিজের কাছে ডাকল। উসমানের চেহারায় চিন্তার রেখা ছিল। সে বলল, সাদিক, আমাকে একটি খুব দামি মাল সীমান্তের ওকারে শহরে নিয়ে যেতে হবে। রাস্তাটি বিপজ্জনক এবং ডাকাতদের ভয়ও আছে। আমার এমন একজন মানুষের দরকার যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমার আমানতকে রক্ষা করবে। তুমি কি যাবে? সাদিকের মাথায় এক মুহূর্তের জন্য তার মায়ের চেহারা ভেসে উঠল। তার মনে হল যেন কোনো অঘটন ঘটতে চলেছে। কিন্তু তারপর সে ভাবল যে যদি এটা সফল হয়ে যায় তবে শেঠ তাকে এতটাই পুরস্কার দেবে যে সে তার মায়ের জন্য সোনার কাঁকন কিনতে পারবে। সে সাহস জোগাল এবং মাথা নেড়ে সম্মতি জানাল। যাত্রা শুরু হল। সাদিক এবং তার সাথে কয়েকজন সেপাই উটের কাফেলার সাথে উত্তপ্ত মরুভূমির ভেতর দিয়ে পার হচ্ছিল। রাতের বেলা ছিল এবং আকাশে তারার চাদর বিছানো ছিল। সাদিক জেগেছিল, তার ঘুম আসছিল না। হঠাৎ ঝোপের পেছন থেকে তীরের বর্ষণ হল। ডাকাত! কেউ একজন চিৎকার করে বলল। সাদিক নিজের খাপ থেকে তলোয়ার বের করল। সে নিজের জীবনে কখনো রক্ত দেখেনি, কিন্তু আজ প্রশ্ন উসমানের আমানতের ছিল এবং তার মায়ের সেই স্বপ্নগুলোর যা সে লালন করে রেখেছিল। সে সাহসিকতার সাথে লড়াই করল, কিন্তু ডাকাতদের সংখ্যা অনেক বেশি ছিল। একজন ডাকাত পিছন থেকে সাদিকের মাথায় আঘাত করল এবং সব কিছু অন্ধকার হয়ে গেল।
যখন সাদিকের জ্ঞান ফিরল তখন সে এক পুরনো সরাইখানার ঠান্ডা মেঝের ওপর পড়েছিল। তার পুরো শরীর ব্যথায় ছটফট করছিল। সে জানতে পারল যে ডাকাতরা সব দামি মাল লুট করে নিয়ে গেছে। সাদিকের মন ভেঙে গেল। সে খালি হাতে শেঠের কাছে কিভাবে ফিরে যেত? তার মনে হল যে তার সমস্ত পরিশ্রম, সমস্ত স্বপ্ন এক ধাক্কায় ধুলোয় মিশে গেছে। কিন্তু দুঃখের বিষয় এটা ছিল না। আসল মুশকিল তো তখন শুরু হলো যখন সে আহত অবস্থায় শহরে ফিরে এলো। শেঠ উসমানের কেরানিরা, যারা আগে থেকেই সাদিকের বিরুদ্ধে ছিল, তারা শেঠের কান ভাঙিয়ে দিল। হুজুর, এসব সাদিকের চাল। সে ডাকাতদের সাথে মিলে নিজেই মাল আত্মসাৎ করেছে এবং এখন আঘাতের নাটক করছে। উসমান যে একজন ব্যবসায়ী মানুষ ছিল, সে সন্দেহের জালে ভেসে গেল। সে সাদিকের একটি কথাও শুনল না। সাদিক চিৎকার করতে থাকল, শেঠ সাহেব, আল্লাহর কসম, আমি বিশ্বাসঘাতকতা করিনি। কিন্তু উসমান তাকে ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দিল এবং শহরের কোতোয়ালকে নির্দেশ দিল যে সাদিককে যেন শহরের সীমানার বাইরে ফেলে দেওয়া হয়। সাদিকের ভাগ্য বদলে গিয়েছিল, কিন্তু সেই বদলটা তেমন ছিল না যেমনটা সে ভেবেছিল। সে এখন এক অপরাধী সাব্যস্ত হয়ে গিয়েছিল। তার কাছে না টাকা ছিল, না মাথা গোজার ঠাঁই। সে শহরের রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগল। ক্ষুধা তাকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে সে আবর্জনার স্তূপের কাছে পড়ে থাকত। কখনো কখনো সে ভাবত, এটাই কি আমার ভাগ্য? মায়ের দোয়া কি আমার সঙ্গ ছেড়ে দিয়েছে? তার ভেতরে সাদিক মরতে শুরু করেছিল। তার মনে ঘৃণার জন্ম হতে শুরু করেছিল। এক সন্ধ্যায় সে এক মসজিদের সিঁড়িতে বসেছিল। তখনই তার নজর এক ফকিরের ওপর পড়ল, যে খুব আনন্দের সাথে শুকনো রুটি খাচ্ছিল। ফকির সাদিকের দিকে তাকালো এবং হাসল। বাবা, চিন্তিত কেন? শক্তি শরীরে নয়, নিয়তে থাকে। সাদিক তিক্ততার সাথে বলল, আমার নিয়ত পরিষ্কার ছিল, তবুও আমি এই প্রতিদান পেলাম। আমার মা বলেছিল যে সত্যের জয় হয়, কিন্তু এখানে তো মিথ্যারই জয় জয়কার। ফকির এক দীর্ঘশ্বাস নিল এবং বলল, আল্লাহ পরীক্ষাও তাদেরই নেন যাদের তিনি ভালোবাসেন। তোর মায়ের দোয়া বৃথা যায়নি, তা এখনও রাস্তাতেই আছে। সাদিকের এসব কথায় বিশ্বাস এলো না, কিন্তু সেই রাতে সে একটা স্বপ্ন দেখল। সে দেখল যে তার মা বানো এক মরুভূমিতে দাঁড়িয়ে আছে এবং তার হাত থেকে আলো বেরোচ্ছে, যা সাদিকের ক্ষতগুলো সারিয়ে দিচ্ছে। সে জোরে জোরে সাদিকের নাম ধরে ডাকছিল। সাদিকের চোখ খুলতেই তার চোখে জল ছিল। সে বুঝতে পারল যে সে সম্পদের লালসায় নিজের মাকে কতটা পেছনে ফেলে এসেছে। সে সিদ্ধান্ত নিল যে সে ফিরে নিজের গ্রামে যাবে। সেটার জন্য তাকে পায়ে হেঁটেই কেন যেতে না হোক, কিন্তু গ্রামে পৌঁছনো এতটা সহজ ছিল না। তাকে তার নির্দোষিতা প্রমাণ করতে হতো, না হলে সে সারা জীবন এক পলাতক হিসেবেই পরিচিত হতো। তখনই শহরে ঢোল পিটিয়ে ঘোষণা হলো যে বাদশার একমাত্র ছেলে এমন এক অসুখে আক্রান্ত হয়েছে যার চিকিৎসা কোনো হাকিমের কাছে নেই। মানুষ বলছিল যে শাহজাদা ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। সাদিকের মাথায় একটি পুরনো কথা ঝলকে উঠল। তার মা প্রায়ই জঙ্গলের ভেষজ গাছপালার কথা বলত এবং বলত যে একটি বিশেষ ফুল আছে যা শুধু কোহিনূরের চূড়ায় ফোটে এবং তার সমস্ত বিষের কাঠ। সাদিকের কাছে এখন হারানোর মতো কিছু ছিল না। সে ভাবল, যদি আমি শাহজাদাকে বাঁচিয়ে নিই তবে আমার ভাগ্য বদলে যেতে পারে এবং আমি মাথা উঁচু করে আমার মায়ের কাছে যেতে পারব। কিন্তু সেই রাস্তা ছিল মৃত্যুর রাস্তা। সাদিক কি তার মায়ের দেওয়া সেই পুরনো জ্ঞানের ওপর ভরসা করে এই অসম্ভব অভিযানকে পূরণ করতে পারবে? সে কি তার হারানো সম্মান ফিরে পেতে পারবে? সাদিক আকাশের দিকে তাকালো। মেঘ সরে যাচ্ছিল এবং চাঁদের আলো মাটিতে ছড়িয়ে পড়ছিল। সে কোমর বাঁধল এবং সেই উঁচু পাহাড়ের দিকে রওনা হল, যার সম্পর্কে মানুষ বলতো সেখান থেকে কেউ ফিরে আসে না। কোহিনূরের পাহাড়গুলো আকাশের সাথে কথা বলছিল, যেখানে বরফ শীতল হাওয়া খঞ্জরের মতো শরীরকে চিরে দিত। সাদিকের কাছে না তো গরম কাপড় ছিল আর না পায়ের মজবুত জুতো, কিন্তু তার বুকে এক আগুন জ্বলছিল। সে উঠতেই থাকল। তার হাত পাথর ধরতে ধরতে রক্তাক্ত হয়ে গিয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর সে চূড়ার কাছাকাছি পৌঁছাল। সেখানে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে সাদিক নিজের হৃৎস্পন্দন পরিষ্কার শুনতে পাচ্ছিল। আর তারপর বরফের চাদরের মাঝে সে সেই সোনালি ফুলটি দেখতে পেল, যার সম্পর্কে তার মা গল্প শোনাত। ওটা শুধু ফুল ছিল না, বরং এক ঐশ্বরিক আলো ছিল। সাদিক কাঁপা কাঁপা হাতে সেটা ছিঁড়ল এবং তাকে নিজের ছেঁড়া কুর্তার পকেটে সামলে রেখে নিল। তার মনে হলো যেন সেই ফুলের উষ্ণতা তার পুরো অস্তিত্বে নেমে এসেছে। ক্লান্তি উধাও হয়ে গেল।
নিচে নামার সফর আরও বেশি মুশকিল ছিল, কিন্তু সাদিকের সংকল্প এখন পাহাড়ের মতো অটুট হয়ে গিয়েছিল। যখন সে শহরের দরজায় পৌঁছল, তখন তার অবস্থা কোনো পাগলের মতো ছিল। এলোমেলো চুল, ছেঁড়া কাপড় এবং চেহারায় জমে থাকা ধুলো। সেপাইরা তাকে ভেতরে যেতে বাধা দিল। পিছিয়ে যায় এই ভিখারি, শাহজাদা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আর তুই এখানে তো নোংরা চেহারা দিয়ে চলে এসেছিস। সাদিক সাহস হারাল না। সে চিৎকার করে উঠল, আমার কাছে সেই ওষুধ আছে যা হাকিমদের কাছেও নেই। তার কণ্ঠে এমন তিজ ছিল যে সেপাইরা থমকে গেল। বাদশার দরবারে শোকের পরিবেশ ছিল। শাহজাদা বিছানায় পড়েছিল, তার শরীর পাথরের মতো শক্ত এবং রং নীল হয়ে যাচ্ছিল। হাকিমরা হাত তুলে নিয়েছিল। সাদিককে যখন ভেতরে নিয়ে যাওয়া হলো, তখন দরবারীরা অবজ্ঞার দৃষ্টিতে তার দিকে তাকাল। বাদশাহ ডুবন্ত আশার সাথে বললেন, যদি তুমি আমার ছেলেকে বাঁচিয়ে নাও, তবে যা চাইবে তাই পাবে, না হলে তোমার ঘাড় এই শহরের সবচেয়ে উঁচু জায়গায় ঝুলিয়ে দেওয়া হবে। সাদিক কিছুই বলল না। সে ওই সোনালি ফুলটি বের করল এবং সেটিকে একটি রূপোর পাত্রে জলের সাথে পিষে নিল। যখনই সেই জলের কয়েক ফোঁটা শাহজাদার গলায় নামল, এক জাদু ঘটল। শাহজাদার শরীরের নীলচে ভাব ধীরে ধীরে উধাও হতে শুরু করল। তার পাথরের মতো হাত নরম হতে শুরু করল এবং সে এক দীর্ঘশ্বাস নিয়ে নিজের চোখ খুলল। পুরো দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল, যা পরের মুহূর্তেই সুবহান আল্লাহ স্লোগানে বদলে গেল। বাদশার চোখে খুশির জল ছিল। তিনি সাদিককে বুকে জড়িয়ে নিলেন। সাদিক সেই সময় সম্পদ চাইল না, আর না কোনো পদমর্যাদা। সে শুধু এতটুকুই বলল, জাহাপানা, আমার শুধু সুবিচার চাই। সে শেঠ উসমান এবং তার কেরানিদের পুরো সত্য ঘটনা বর্ণনা করে দিল। বাদশাহ সাথে সাথেই তদন্তের নির্দেশ দিলেন এবং সত্য সামনে আসতেই উসমানের সমস্ত সম্পত্তি সাদিকের নামে করে দেওয়া হলো এবং বিশ্বাসঘাতক কেরানিদের অন্ধকার কারাগারে ফেলে দেওয়া হলো। কিন্তু সাদিকের মন আর এসব প্রাসাদে টিকছিল না। বারবার তাকে নিজের মায়ের স্মৃতি কষ্ট দিচ্ছিল। সে বাদশার কাছে অনুমতি চাইল এবং প্রচুর উপহার, সোনার উপর কয়েন এবং এক জাঁকজমকপূর্ণ পালকির সাথে নিজের গ্রামের দিকে রওনা হল। সারা রাস্তা সে এটাই ভাবতে থাকল, আম্মা কি আমাকে চিনতে পারবে? সে কি আমাকে ক্ষমা করে দেবে যে আমি তাকে এতদিন ধরে একা ফেলে এসেছিলাম? গ্রামের সীমানায় পৌঁছতেই সে সেই পুরনো মেঠো পথ দেখতে পেল, সেই গাছ আর সেই ভাঙা কুড়েঘর। সাদিক পালকি থেকে নামল এবং দৌড়ে নিজের কুড়েঘরের দিকে গেল। দরজা খোলা ছিল। ভেতরে এক কোণে বানো বসেছিল। তার চোখগুলো আর আগের মতো ছিল না। একটানা কাঁদার আর পথ চেয়ে থাকার কারণে তার চোখ দুর্বল হয়ে গিয়েছিল। সে নিজের হাত দিয়ে কিছু হাঁটরাচ্ছিল। সাদিকের পা জমে গেল, তার গলা ধরে এলো, আম্মা, সে চাপা স্বরে ডাকল। বানো থমকে গেল। সে কাঁপা কাঁপা হাতে বাতাসে কিছু খুঁজতে শুরু করল। সাদিক, আমার বাছা, এটা কি তুই? সাদিক দৌড়ে গিয়ে তার পায়ের কাছে পড়ে গেল এবং ডুকরে ডুকরে কাঁদতে লাগল। আম্মা, আমাকে ক্ষমা করে দাও। আমি প্রাসাদ বানাতে গিয়েছিলাম, কিন্তু আসল সম্পদ তো তোমার পায়ের কাছেই ছিল। বানো সাদিকের চেহারা নিজের দুই হাতে ধরে নিল। তার চোখ থেকে জল গড়িয়ে সাদিকের কপালে পড়ল। সে বলল, বাবা, আমার এই সোনারূপ দিয়ে কি কাজ? আমার তো পুরো পৃথিবীই তুই। আমার ভয় ছিল যে কোথাও শহরের জৌলুস তোর সরলতা কেড়ে না নেয়। সাদিক হাসি মুখে নিজের মাকে সেই দামি চাদরটি পরিয়ে দিল এবং তাকে নিজের দুই বাহুতে জড়িয়ে নিল। গ্রামের মানুষ জড়ো হয়ে গিয়েছিল। যারা কখনো সাদিককে অবজ্ঞার চোখে দেখত, আজ তার ভাগ্য এবং তার সাফল্য দেখে অবাক ছিল। সাদিক তার মায়ের জন্যে সেই জায়গাতেই এক চমৎকার বাড়ি বানাল। কিন্তু সেই বাড়ি শুধু ইটের ছিল না, বরং তাতে শান্তি এবং বরকত ছিল। সে নিজের সমস্ত সম্পদ গ্রামের কল্যাণে লাগিয়ে দিল। একটি বড় কুয়ো খোঁড়াল, মুসাফিরদের জন্য সরাইখানা বানাল এবং গরিবদের জন্য চিকিৎসালয় খুলল। সাদিক এখনও সেই সাদাসিধে ছেলেই ছিল, কিন্তু তার ব্যক্তিত্বে এখন এক স্থিরতা ছিল। সে প্রায় সন্ধ্যায় নিজের মায়ের সাথে উঠোনে বসত এবং বানো তাকে আবার সেই পুরনো গল্প শোনাত। সাদিক বুঝে গিয়েছিল যে মানুষের ভাগ্য তার পরিশ্রমে নয়, বরং তার মায়ের দোয়ায় এবং তার নিয়তের পবিত্রতায় বদলায়। সে শহরের চাকচিক্য পেছনে ফেলে এসেছিল, কারণ সে জেনে গিয়েছিল যে আসল জান্নাত তো মায়ের ছায়াতেই আছে। সময় গড়াতে থাকল এবং সেই গ্রামের বাতাসে এই গল্প অমর হয়ে গেল যে কিভাবে এক মায়ের মমতা এক অভাবী ছেলেকে শুধু শহরের সবচেয়ে বড় ধনীই নয়, বরং তাকে একজন খাঁটি ও নেক মানুষও বানিয়েছে। আজও সেই গ্রামের বৃদ্ধ মহিলারা নিজেদের বাচ্চাদের সাদিকের গল্প শোনায়, যাতে তারা মনে রাখে দুনিয়ার সমস্ত সম্পদ একদিকে আর মায়ের একটি দোয়া আর একদিকে থাকে। আপনারা আমাদের এই গল্প কোথা থেকে শুনছেন? নিজেদের দেশ এবং শহরের নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষের আসল সম্পদ তার নিয়ত, পরিশ্রম এবং পিতামাতার দোয়া হয়, না যে কেবল টাকা বা খ্যাতি।
সাদিক কাঠিন্য ধোঁকা এবং কষ্টের মুখোমুখি হয়েছিল কিন্তু নিজের সত্যতা ও ভালো মানুষই ছাড়েনি শেষ পর্যন্ত সেটাই তাকে সাফল্য এবং সম্মান এনে দেয় এই গল্প শেখায় যে বিপদ মানুষের পরীক্ষা হয় এবং যে সত্যের পথে অটল থাকে সে একদিন অবশ্যই সফল হয় সাথে সাথে মায়ের ভালোবাসা এবং দোয়া জীবনের সবচেয়ে বড় শক্তি হয় যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ব্যক্ত করুন আর আমাদের ইউটিউব চ্যানেল মাহির স্টোরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ